বলি কখন যে তোমাদের মাথায় কোন বুদ্ধি চেপে বসে আমি তো কিছুই বুঝি না। সেই সকাল থেকে খিচুড়ি রান্নার কাজে লেগে পড়েছো, অথচ এখনো তোমাদের খিচুড়ি রান্না হলো না। এই তো মা, আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। তুমি চুপ করো, তোমাকে আমার সহ্য হয় না। কতবার বলেছি তুমি আমার চোখের সামনে আসবে না, তোমাকে দেখলে আমার সারাটা দিন খুব খারাপ যায়। ওর সাথে এভাবে কথা বলেন কেন মা? ওর তো খারাপ লাগে। ও আচ্ছা, তার মানে এই অলক্ষীটা তোমাকেও তার পক্ষে টেনে নিয়েছে। ভালো ভালো, দুজনে মিলে সংসারটা রসাতলে পাঠিয়ে দাও। আমি এই বাড়ি ছেড়ে চলেই যাই। আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন কেন? বাড়ি ছেড়ে তো আমার চলে যাওয়া উচিত, কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। সেই কারণে এখন আমি এই বাড়িতে পড়ে আছি। আমিও তো সেটাই বলি, এই বাড়িতে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে গিয়ে রাস্তায় থাকো, তাও আমার বাড়িতে থাকতে হবে না। যত সব। কিরে ছোট, মন খারাপ করে বসে আছিস নাকি? দুপুরে খাবার খেয়েছিস না এখনো না খেয়ে আছিস? না গো বৌদি, খেতে ইচ্ছে করছে না, তোমরা বরং সবাই খেয়ে নাও। সে কি রে, সেই যে সকালে খিচুড়ি রান্না করেছি তুই আর আমি মিলে, একবার খেয়ে দেখবি না কেমন হয়েছে? যদি আমরাই না খাই তাহলে গ্রামের মানুষ খাবে কিভাবে? আজকে খেতে ইচ্ছে করছে না বৌদি, তোমরা বরং আজকের দিনটা খেয়ে নাও, আমি পরবর্তীতে খেয়ে নেব। দেখ, মায়ের কথায় কিছু মনে করিস না। তুই তো জানিস মা এমনটাই, সারা জীবনই এমন করে এসেছে। আমাদের অনুভূতি কখনো বুঝতেই চায় না। আমি কি করব বলো বৌদি? কোথায় যাব আমি? আমারও কি জীবনে দুঃখ কম? ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি, বিয়ের পর ভেবেছিলাম কপালটা একটু ভালো হবে, কিন্তু আমার স্বামীটাই মরে গেল। আমার কি দুঃখ হয় না? আমি বুঝি রে, তোর অনেক দুঃখ হয়। তুই এই বাড়িতে কেন পড়ে আছিস? যা না, অন্য কোথাও গিয়ে কাজবাজ করে নিজের সংসার কর। কতদিন আর এভাবে থাকবি? না গো বৌদি, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। এই বাড়িতে তোমার দেবরের স্মৃতি নিয়েই আমি বেঁচে থাকবো। যতদিন বেঁচে আছি এটুকুই আমার সম্বল। বোকা মেয়ে কোথাকার, এই কারণেই তো মা তোকে সবসময় বকাবকি করে। মায়ের অত্যাচার আর কতদিন তুই সহ্য করবি? মায়ের যা ইচ্ছে মা বলুক, আমার কিচ্ছু যায় আসে না। হয়তো একটু মন খারাপ হয়, পরবর্তীতে সব ঠিক হয়ে যায়। মা তো মাই, শাসন তো করবেই বলো। তাই বলে এত অত্যাচার সহ্য করবি তুই? তুই অনেক ভালো রে ছোট, কেউ তোর মূল্যায়ন করতে পারে না। মাঝে মধ্যে আমিও তোকে বুঝতে পারি না। কি গো বুড়িমা, তোমার কি খবর? আজকাল বাড়ি থেকে বের হও না যে? কতদিন হলো তোমার সাথে গল্পগুজব করি না, যার কারণে আজকে তোমার বাড়িতেই চলে এসেছি গল্প করতে। তা বাবা ভালোই করেছিস। আমি এই তো অসুস্থ থাকি বলে বাইরে যেতে পারি না। তোর কথাও বেশ মনে পড়ছিল আমার, ভাবছিলাম তুই কখন আসবি। যে একেবার চলেই এসেছি। তুমি বলো, তোমার শরীর এখন কেমন? মন মেজাজ ভালো আছে তো? মন মেজাজ আর কিভাবে ভালো থাকবে? ছোট বউটা আছে না, সারাদিন আমাকে জ্বালিয়ে মারে ওই অলক্ষী। তার কারণে আমি ঠিক মতো কোনো কাজ বাজ করতে পারি না, মন মেজাজও ভালো থাকে না, যার ফলে আমার শরীর ভালো থাকে না। তোমাকে কতবার বলেছি ওই ছোট বউয়ের অত্যাচার সহ্য না করে বউটাকে বাড়ি থেকে বিদেয় করে দাও, তুমি তো আমার কোনো কথাই শোনো না। এভাবে তার বাড়ি থেকে বের করে দিতে পারি না, গ্রামের লোকজন তার ওপর আমার ওপরে চড়াও হবে। তাহলে বলো, তোমাকে আমি বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করলে নিশ্চয়ই ছোট বউকে বাড়ি থেকে বের করে দিতে পারবে তুমি। এটা তো আমি কখনো ভেবে দেখিনি। যদি কোনো অভিযোগ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি, তাহলে তো গ্রামবাসীদের কাছে আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। তাহলে একটা কাজ করো, শুনলাম আগামী পরশু নাকি দোকানের জন্য বড় করে খিচুড়ি রান্না করবার আয়োজন করা হবে। তুমি সেই খিচুড়ি কোনো একটা তালগোল পাকিয়ে ছোট বউকে ফাঁসিয়ে দাও, তারপর বাড়ি থেকে বের করে দাও। এই একটা কথা ভালো বলেছিস, তোর মাথায় অনেক বুদ্ধি। এই কারণেই তো তোকে আমি এতটা পছন্দ করি। তোমাকেও আমি অনেক পছন্দ করি, তাই তো তোমাকে আমি সব ধরনের বুদ্ধি দিয়ে থাকি। যদি আরও কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আরে ভোলা, এই পুকুরটা যদি আমার হতো না, তোকে প্রত্যেক দিন সাঁতার কাটবার টিকিট কেটে দিতাম। শুধু টিকিট কেটে খুশি হতাম না,
সঙ্গে শর্ত দিতাম, ডুব দিয়ে অন্তত 10টা মাছ তুলে আনবি। টিকিট কেটে দিবি? টিকিটের দাম কত রাখবি বলতো? শুনি দেখি তোর মতো কিপটে লোক কি দাম ঠিক করে। তোর জন্য বিশেষ ছাড়, 1 গ্লাস গরম চা আর 2টো জিলিপি। তবে জিলিপি গরম না হলে চলবে না, বুঝলি? আমি তো ভেবেছিলাম টাকা নিবি। তুই তো খাই খাই মানুষ, তোর স্বপ্নের হয়তো একদিন জিলিপির কারখানা খুলবি। টাকা তোদের মতো গরিবের কাছ থেকে নেব নাকি? জিলিপি খাওয়া বেশি লাভের। জিলিপি খেলে মিষ্টি মুখ হয়, আর আমার কথার মিষ্টি তো সবাই খায়। হ্যাঁ, তোর কথার মিষ্টি এমন যে শুনলে কানে পিঁপড়ে ঢুকে যায়। জিলিপি খেয়ে তোর পেটও পুকুরের মতো গোল হয়ে যাবে একদিন। আমার পেট নিয়ে টানাটানি করিস না। তোর পেটও দেখি ছোটখাটো কলা গাছের মতো দাঁড়িয়ে গেছে। খালি গপ্প করলে পেট ছোট হয় না। তোর মতো খাবারই হলে আমারও এমন পেট হতো। সকাল থেকে সন্ধে শুধু ভাত 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 ছাড়া তোর নাকি দিন চলে না। আরে খাই না তো থাকি কিভাবে? কাজ করি না, শরীর কি খালি গল্পে টিকে থাকবে? পেটের খিদে তুই বুঝবি না, কারণ তোর তো শুধু জিভের খিদে, তাই না? গল্প না হলেও মিথ্যে বড় ভালো টিকিয়ে রাখে তোকে, বুঝলি? কালকে হাটে গিয়ে বলছিলিস তুই নাকি নতুন জমি কিনেছিস, সবাই শুনে অবাক। ওটা মিথ্যে না রে, জমি কিনবো ঠিক করেছি। স্বপ্ন দেখা খারাপ কিছু না। ঠিক করেছিস মানে? টাকা কোথায় পেলি? টাকা আসবে, তুই চিন্তা করিস না। তোকে দিলাম শেষ সতর্কতা, পুকুরের মাছগুলোকে বন্ধু মানিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু, তবে আজকে চায়ের বিল কিন্তু তুই দিবি। আবার চা? ঠিক আছে, তবে জিলিপিটা তোর। কর কর, ভালোভাবে কাজ কর। কিছুক্ষণ পরে টের পাবি এই বাড়ি থেকে তোকে অবশ্যই তাড়াবো আমি। ছোট, দেখি সব কিছু যেন ঠিকঠাক থাকে। মশলা সব ঠিকভাবে দিয়েছিস তো? আজকে কিন্তু গ্রামের লোকজন আমাদের খিচুড়ি খাবে, তাই আজকে বিশেষভাবে ভালো করে রান্না করতে হবে। তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি সব কিছু ভালোভাবেই দিয়েছি। তুমি থাকলে আবার কোনো কিছু গন্ডগোল হয় নাকি? হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! হাঁড়ি ফেটে গেল কিভাবে? এখন খিচুড়ি রান্না করব কিভাবে আমরা? গেল গেল, আমার কতগুলো টাকা গেল। সর্বনাশ করে দিল দুই অলক্ষী। তোদের কতবার করে বলেছিলাম এসব কাজ বাদ দে, কিন্তু তোরা আমার কোনো কথাই শুনলি না। এখন সর্বনাশ হলো তো, তোদের কারণে আমার কতগুলো পয়সা নষ্ট হলো। অমন করছেন কেন মা? একবার নষ্ট হয়েছে, আমরা আবার রান্না করার চেষ্টা করছি। আমরা তো আর ইচ্ছে করে কিছু করিনি, তাই না? চুপ করো, তুমি তোমার থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আমি নিশ্চিত তোমার এইসব বুদ্ধি ছোট বৌমাই দিয়েছে, তাই তো? ছোট বৌমার কারণেই আজকে এ অবস্থা হলো। আমি আবার কি করলাম? এই বুদ্ধি আমি দিইনি, সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমার দোষটা কোথায়? সব দোষ তোমার। তুমি যেখানে থাকো সেখানে একটা গন্ডগোল বেঁধে যায়। তুমি একটা অশুভ, যার কারণে আজকের এই শুভ দিনটা নষ্ট হয়ে গেল। এখন কি হবে? গ্রামের লোকেদের আমরা কি জবাব দেব? মা, আমরা আবারও চেষ্টা করি। একদম নয়, তোমার কারণে আজকের এই শুভ দিনটা নষ্ট হলো। তোমাকে আর আমি আমার বাড়িতে রাখবো না। তোমাকে আমি 2 দিন সময় দিলাম, তার মধ্যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। কি গো বোন, এখানে এভাবে বসে আছো কেন? শুনলাম কি একটা অঘটন ঘটে গেছে, তাই তো দৌড়ে চলে এলাম। সবই আমার কপালের দোষ দাদা। দেখতেই তো পাচ্ছেন কি ঘটেছে। হাঁড়ি ফেটে সমস্ত খিচুড়ি নিচে পড়ে গেছে। এখন মা বলছে এটা নাকি আমার দোষ। আমি কি ইচ্ছে করে হাঁড়ি ফাটিয়েছি বলুন? এটা আবার কেমন ধরনের কথা? হাঁড়ি ফেটে যেতেই পারে, হয়তো হাঁড়ি আগে থেকেই সমস্যা ছিল হাঁড়িতে। গরম হাঁড়ি তো আর তুমি ফাটিয়ে দাওনি, তাই না? না না, একদম নয়। আমি ফাটাতে যাব কেন? এই খিচুড়ির দোকান দেওয়া আমার আর বৌদির কতদিনের শখ ছিল, আর সেই ইচ্ছাকে আমি এভাবে নষ্ট করে দেব? বৌদি তো আমার সাথেই ছিল। আপনি বৌদিকে জিজ্ঞাসা করবেন। অনুষ্কাকে জিজ্ঞাসা করবার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে বিশ্বাস করি বোন। এখন মা কি বলেছে? মা আমাকে 2 দিনের সময় দিয়েছে, বলেছে 2 দিনের ভিতরে বাড়ি থেকে চলে যেতে। 2 দিন পরে এ বাড়িতে আমি আর থাকতে পারবো না। এটা আবার কেমন কথা? এ বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে?
তোমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। কি করব দাদা, এতদিন মাকে বুঝিয়ে সুঝিয়ে এ বাড়িতে ছিলাম, এখন আমি কোনোভাবেই মাকে আর বারণ করতে পারবো না। আমি যে অন্যায় করে ফেলেছি। তুমি এটা অন্যায় কাজ করনি, এটা তোমার দ্বারা হয়নি। মা শুধু শুধুই তোমাকে ভুল বুঝছে, আমি মার সাথে কথা বলবো। কি গো, কতক্ষণ ধরে তোমাকে খেতে ডাকছি, খাবার খাবে না? চলো, এখানে বসে কি করছো তুমি? না গো, আমার আর খাবার খেতে ইচ্ছে হচ্ছে না। ওদিকে ছোট বোনটা না খেয়ে বসে আছে, আর আমি এখানে বসে খাবার খাবো, এটা হয় বলো? কি করবে বলো? তুমি সেই সকাল থেকে কিছু মুখে দাওনি, একটু কিছু মুখে দাও। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ইন্দ্রার জন্য যা করার তা আগামীকালই আমরা করব। ওকে কোনোভাবে এই বাড়ি ছেড়ে যেতে দেব না। মা কোনোভাবেই আমাদের কথা শুনবে না গিন্নি। মা যখন সিদ্ধান্ত নিয়েছে ইন্দ্রাকে বাড়ি থেকে বের করে দেবে, তাহলে বের করেই ছাড়বে। এবার আমি কি করব? আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। শুধুমাত্র এইটুকু কারণে মা ইন্দ্রাকে বাড়ি থেকে বের করে দেবে না? এর আগে কত ঘটনা ঘটেছে, ইন্দ্রাকে তো বাড়ি থেকে তখন বের করে দেয়নি। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি জানি আমাদের অলক্ষ্যে কোন ঘটনা ঘটে যাচ্ছে আবার। তবে ইন্দ্রা বাড়ি থেকে গেলে আমার খুব খারাপ লাগবে। ছোট বোনের মতো আমার সারা দিন আমাকে দাদা দাদা বলে ডাকে। আমারও তো খারাপ লাগবে। আমি সারাটা দিন ইন্দ্রার সাথেই থাকি, আমার সব কাজে সাহায্য করে, সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকে। এবারও চলে গেলে আমার কি হবে? জানি না গিন্নি, কিচ্ছু জানি না। আমার মাথা কাজ করছে না কোনোভাবে। আমি কিভাবে মাকে আটকাবো? তুমি আগে খেয়ে নাও, তারপর একটা উপায় বের করব। আমরা কোনোভাবে ইন্দ্রাকে বাড়ি থেকে যেতে দেব না। আমরা ওকে নির্দোষ প্রমাণ করবই। সেটাই যেন হয় গিন্নি, সেটাই যেন হয়। ইন্দ্রার সাথে যেন কোনো অন্যায় কাজ না হয়, তাহলে ওর অভিশাপে আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। শুনেছ নাকি ওই বুড়ির বাড়িতে এক বড় কাণ্ড ঘটে গেছে? গতকালকে তো ওদের খিচুড়ির দোকান খোলবার কথা ছিল, কিন্তু ছোট বউটার শয়তানির কারণে দোকান খোলার হলো না। কি বলছেন বাবু? ছোট বউ তো এমন ধরনের মেয়ে নয়। ছোট বউয়ের তো অনেক আগে থেকে ইচ্ছে ছিল একটা দোকান খুলবার, সে আবার হঠাৎ করে এমন ধরনের কাজ করবে কেন? এখন কেন এমন কাজ করেছে, কিসের জন্য করেছে তা তো আর আমাদের জানা নেই। তবে আমরা এতটুকুই জেনেছি, মেয়েটা নাকি ভালো নয়, বদ শাশুড়িকে সব সময় জ্বালিয়ে মারে। হ্যাঁ, আমরা তো কোনোদিন দেখলাম না বুড়িকে জ্বালাচ্ছে, উল্টে দেখছি বুড়ি সব সময় মেয়েটাকে অত্যাচার করছে। তোমরা সব সময় একটু বেশি বেশিই দেখো, আর যখন দেখো তখন ভালোটা দেখো না, খারাপটাই দেখো। হ্যাঁ, আপনি যাই বলেন না কেন বাবু, আমাদের এই কথা বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে। ছোট বউ এমন ধরনের মেয়েই নয়। কত বছর ধরে দেখে এসেছি স্বামী হারা বিধবা হয়ে বাড়িতে অত্যাচার সহ্য করছে। তুমি বেশি জানো নাকি মিয়া? হ্যাঁ, আমি বুড়ির বাড়ির ঘটনা বুড়ি জানে না, তুমি আর আমি ভালো জানো নাকি? আমার অত জানবার প্রয়োজন নেই। বুড়ির বাড়ির ঘটনা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা সব আপনার। আপনি গ্রামে গ্রামে এই ঘটনা ছড়িয়ে দিচ্ছেন। তুমি বড্ড বেশি কথা বলো। বড্ড বেশি কথা বলা মানুষকে আমার একদম পছন্দ নয়। উচিত কথা বললি গায়ে লাগে আপনার। আমি বুঝতে পারছি না আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন। আমার তো মনে হয় এই কারসাজির পেছনে আপনারই হাত আছে, কি জানি। কি গো বুড়ি, আজকে আবার আমাদেরকে ডেকে পাঠালে কেন? দেখতে পারছো না বাইরে বৃষ্টি হচ্ছে? আরে বাবু, আজকে বড় সড়ো আয়োজন হচ্ছে, আমি একা কিছুই করতে পারতাম না, তাই আপনাদের দুজনকে ডেকে নিলাম। আপনি চিন্তা করবেন না, এর বিনিময়ে আমি ভালো পয়সা দেব আপনাকে। পয়সা দেবে সেটা আগে বললেই তো হতো, তাহলে কি আর এত বড় এত কথা বাড়াতাম? আমি পয়সা পেলে আমি সব কাজ করতে রাজি আছি। তাহলে আর দাঁড়িয়ে আছেন কেন? কাজ শুরু করুন। ও আচ্ছা, তার মানে এই ঘটনার পেছনে এতগুলো কাহিনী হচ্ছে। আরে ও দেবেন্দ্র, কোথায় গেলি তুই? এদিকে বেরিয়ে আয়, দেখ দেখ। কি হলো মা, তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বুঝতে পারছি না, তোর মা এদেরকে ডেকে নিয়ে এসেছে তোদের আয়োজন নষ্ট করবার জন্য। কি বলছো তুমি এসব? আমাদের আয়োজন মা কেন নষ্ট করতে যাবে? ছোট বউকে তাড়ানোর জন্য এইসব আয়োজন নষ্ট করে ছোট বউকে অপমানিত করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে শুধুমাত্র এই কারণেই। আমার আগে সন্দেহ হয়েছিল
তাই তো এসে দাঁড়িয়েছিলাম আজকে। ছি মা ছি, তোমাকে দিয়ে আমি এসব কিছু আশা করিনি। কি আর বলবো, আগামীকালকে আয়োজন না হলে তোমাদের এখনই শাস্তির ব্যবস্থা করতাম। আমি চাই না কালকে আয়োজনটা কোনোভাবে নষ্ট হয়ে যাক। তুই চিন্তা করিস না, এই আয়োজন শেষ হলেই এদের ব্যবস্থা করা হবে। এবার একটু সব দিকে খেয়াল রাখিস, আয়োজনটা ভালোভাবে মিটে গেলেই হলো। কি রে দেবেন্দ্র, তুই এত সকাল সকাল চায়ের দোকানে কি করছিস? তোর তো আজকে আয়োজন হওয়ার কথা, বাড়িতে আয়োজনের ব্যবস্থা হবে কিভাবে? আর বলো না, চায়ের জন্য মনটা একদম আকুপাকু করছিল, তাই তো চলে এলাম চা খেতে। ওদিকে সবাই রান্না বান্নার কাজ করছে, কেউ আমাকে এক ফাঁকে একটু চা বানিয়ে দেবে তা দিচ্ছে না। তোর হলো আয়েসি শরীর, কাজের সময়ও তোর চা খেতে হবে। তা তোর মায়ের কি খবর, এখন লজ্জা পাচ্ছে? আর লজ্জা? মায়ের লজ্জা কোনোদিনই হবে না, সেই ছোটবেলা থেকে এমনই দেখে আসছি। আজকাল নতুন করে লজ্জা পাবে কিভাবে? তোর মা যে কেন ছোট বউকে দেখতে পারে না কে জানে। দেখবে কিভাবে? মা মনে করে আমার ছোট ভাইয়ের মৃত্যুর পেছনে ছোট বউয়ের হাত আছে, তাই তো ছোট বউকে সহ্য করতে পারে না। কি যে এক যন্ত্রণা! ভাগ্যিস গতকালকে আমি দেখে ফেলেছিলাম, দেখি ওদের পিছ নিয়েছি। বুঝতে পেরেছিলাম ওরা কোনো একটা কাজ ঠিক করবে। ঠিক কথাই বলেছ, আমরা তো টেরই পেতাম না, আজকের আয়োজনটাও নষ্ট হয়ে যেত। ভাস্কর বাবুর মুখটা গতকালকে দেখবার মতো ছিল। এই তো চায়ের দোকানে বসে আমাকে কত ধমকাধমকি করলো, রাতে আবার আমি তার সমস্ত কাণ্ড কারখানা ফাঁস করে দিলাম। হ্যাঁ, গতকাল রাতে তিনি ভালোই লজ্জা পাচ্ছিলেন, এখন হয়তো চিন্তায় আছে সে তার মান সম্মান কিভাবে বাঁচবে। আয়োজনটা শেষ হলেই তো এই বিচার করা শুরু হবে। শোন দেবেন্দ্র, ওদেরকে একদম ছেড়ে দিবি না। আমি নিশ্চিত এর আগের আয়োজনটা নষ্ট করবার পেছনেও এদের হাতই ছিল। সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু আমার মা যেহেতু এর সাথে জড়িত, তাই তো কিছু বলতে পারছি না আজকে। তবে উঠিয়ে দেখি পরবর্তীতে কি হয়। সবই হলো নাটক। আমি ওকে দুদিনের সময় দিয়েছিলাম না বাড়ি থেকে বের হয়ে যেতে, দুদিন তো আগামীকালই হয়ে যাবে, তাই আজকে এই অসুস্থতার নাটক সাজিয়েছে যেন এ বাড়ি থেকে বের না হতে হয়। গরিব ফিকিন্নি কোথাকার। মা, আপনি একটু চুপ করবেন? দেখতেই তো পাচ্ছেন মেয়েটা অসুস্থ হয়ে কথা পর্যন্ত বলতে পারছে না, মেয়েটার জ্ঞান ফিরছে না, আর আপনি এই সব নিয়ে কথা বলছেন। আমি বুঝি না বৌমা, তুমি সব সময় ছোট বৌমার পক্ষ নিয়ে কেন কথা বলো? ছোট বৌমা আজ আছে, কাল থাকবে না এ বাড়িতে, আমি সারা জীবন থাকবো। তোমার কি উচিত নয় আমার পক্ষে থাকা? দেখুন মা, আমি সব সময় সত্যির পক্ষে থাকতে চাই। আমি জানি ইন্দ্রা কোনো খারাপ কাজ করেনি এবং করতে পারে না, তাই আমি ওর পক্ষ সব সময় নেব। আর তাছাড়া নেব নাই বা কেন, ও আমার ছোট বোনের মতো। নাও নাও, একদিন ঠিক বুঝতে পারবে যখন আমি সমস্ত জমি জমা বিক্রি করে মরে যাব, সেদিন বুঝতে পারবে। আপনার জমি জমার প্রতি আমাদের কোনো লোভ নেই। আপনার জমি জমা আপনি বিক্রি করে যেতেই পারেন, এতে আমাদের কিছুই করার নেই। বলি তাহলে তোমরা চলবে কিভাবে? সারাটা জীবন খাবে কিভাবে? প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবুও এমন জমি জমা এবং দানের আমার প্রয়োজন নেই। আপনি এখন এখান থেকে যান, মেয়েটাকে একটু সুস্থ মতো ঘুমোতে দিন। যতই ঘুমোক না কেন, কাল ওকে বাড়ি ছেড়ে বের হয়ে যেতেই হবে, এটা আমার শেষ কথা। আপনি যে কাজ করেছেন তারপরেও ইন্দ্রা এই বাড়ি থেকে বের হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। দেখুন শেষ পর্যন্ত কাকে এই বাড়ি ছেড়ে বের হয়ে যেতে হয়। আমাদের বাড়িতে এত সকালবেলায় তোমার ছোট বউয়ের না আজকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা, গেল নাকি মেয়েটা? এখনো তো গেল না, সে কারণেই তো আপনাদের কাছে এলাম। আপনারা কিছু একটা করুন, এখন ওই মেয়েকে আমার বাড়ি থেকে বের করুন। আশ্চর্য, তুমি বারবার আমাদের কাছে আসছো কেন? আরে আমরা তো বারবার তোমাকে সাহায্য করতে পারবো না, তোমার বাড়ির ঘটনা তোমাকেই সামলাতে হবে। তাহলে চলুন আমাদের বাড়িতে গিয়ে আমাকে একটু সাহায্য করুন, যেন আমি ছোট বউকে বাড়ি থেকে বের করতে পারি। তুমি আগে বাড়িতে যাও, গিয়ে দেখো, আজকের দিনটা অপেক্ষা করো। তোমার ছোট বৌমা যদি আজকের দিনও বাড়ি থেকে না বের হয়, তাহলে কালকে আমরা কিছু একটা ব্যবস্থা করব।
আপনাদের এত লজ্জা দেওয়ার পরেও আর বিচার হবে সেই কথা শুনেও আপনারা থামলেন না। আর মা, তোমাকেই বা কি বলবো? তোমাকে বলবার মতো কোনো ভাষা আমার কাছে নেই। এ কি রে, তুই এখানে? আমি ভেবেছিলাম তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু এখন আর নয়, তোমাদের শাস্তি হবেই। তুমি শাস্তি দেবে আমাদেরকে? দেখি কে আমাদেরকে শাস্তি দেয়। আমি এ গ্রামের মোড়ল। সেটা সময় এলেই দেখতে পাবেন। মা, তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে নাকি আমার সাথে যাবে? মনে রেখো, তুমি আমার মা হলেও অন্যায়ের শাস্তি থেকে রেহাই পাবে না। সব তো আপনারা শুনলেন। সেই প্রথম থেকেই ভাস্কর বাবু এবং আমার মা, এরা দুজন মিলে আমাদের ক্ষতি করবার চেষ্টা করেছে। সাথে অবশ্যই ভোলাও ছিল। আমি সেদিন তোদেরকে বলেছিলাম এদেরকে ছেড়ে দিস না, তুই তো আমার কথা শুনলি না। এবার বুঝলি তো এরা হলো কুকুরের লেজ, কোনো দিন সোজা হবে না। যেই লেজ সোজা হবে না সেই লেজ কেটে দেওয়াই শ্রেয়। গ্রামবাসীরা এবার এদের বিচার করবে। গ্রামবাসীরা যেহেতু ভাস্কর বাবুকে আর মোড়ল পদে চায় না, তাই আজকে থেকে ভাস্কর বাবু এই গ্রামের মোড়ল পদে থাকতে পারবে না। অন্যদিকে ভোলার এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর কোনোদিনও গ্রামে প্রবেশ করতে পারবে না। ঠিক কথা বলেছ তুমি। আমাদের গ্রামে কোনো কুচুটে লোকের থাকবার প্রয়োজন নেই। আর তোমার মায়ের কি করবে? এই বিষয়ে আমার কিছু বলবার নেই। তোমরা যা ঠিক মনে করবে আমি সেটাই মেনে নেব, কারণ মাও সমান দোষে দোষী। দেখুন বুড়িমা, এই ছোট্ট মেয়েটা আপনার ছেলেকে বিয়ে করে বাড়িতে স্বপ্ন নিয়ে এসেছিল। আপনার ছেলেটা মারা যাওয়ার পর মেয়েটার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়, আর আপনি কি না ও কি দোষারোপ করছেন? এই মেয়েটা আসার পরেই তো আমার ছেলেটা মারা গেল। এটা শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা। কার কখন মরতে হবে সে বিষয়ে কেউ আগে থেকে জানে না। আপনার স্বামী যখন মারা গেছে আপনিও কি তখন দোষী হয়েছিলেন? আমি কেন দোষী হব? আমি তো কিছু করিনি। ঠিক এভাবেই আপনার ছোট বৌমাও কিছু করেনি। আপনার ছেলের সময় শেষ হয়ে গিয়েছিল বলে আপনার ছেলে মারা গেছে। আমি তো আগে এভাবে ভেবে দেখিনি বাবা। তুই আমার চোখ খুলে দিয়েছিস। তোরা আমাকে ক্ষমা কর। আমি ছোট বৌমার কাছে মাপ চাইবো। ঠিক আছে, তাহলে আজকের বিচার কার্য এখানেই শেষ। এ কি, আপনি হঠাৎ এ ঘরে? আপনি তো সহজে এ ঘরে আসেন না। আসুন আসুন, বসুন। তোমরা গল্প করছো বুঝি? আমিও তোমাদের সাথে গল্প করতে চাই। আমাকে নেবে? আপনি আমাদের সাথে গল্প করতে চান? না, অবশ্যই অবশ্যই। এটা তো আমাদের কতদিনের স্বপ্ন। তোমরা খুব ভালো বৌমা, অথচ আমি তোমাদেরকে না বুঝে কত শত গালাগালি, কত অত্যাচার করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। এটা আপনি কি বলছেন মা? আপনি আমাদের কাছে ক্ষমা চাইছেন? এটা হতে পারে না। আপনি গুরুজন। যখন সময় হয়েছে আপনি আমাদের শুধু শাসন করেছেন। এই অত্যাচারকে শাসন বলে আমাকে আর লজ্জা দিও না তোমরা। আমি লজ্জা পেতে পেতে মরে যাচ্ছি। আমাকে তোমরা দয়া করে ক্ষমা করো। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে মিলে যাচ্ছেন, এটাই আমাদের কাছে সবকিছু মা। আমরা আর কিচ্ছু মনে রাখিনি। কি বলিস ছোট? একদম। আমার তো ছোটবেলায় মা মারা গেছে। মায়ের আদর কি সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। এখন যে মা আমাদেরকে আদর করছে, এটা আমার কাছে স্বর্গের চেয়েও দামি। আয় মা, তোরা দুজনেই আমার বুকে আয়। আমি অনেক ভুল করেছি। এ জীবনে ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আর তোদের ওপরে কোনোদিন কোনো অত্যাচার করব না। খিচুড়িটা যা হয়েছে না, একদম জম্পেশ হয়েছে। বর্ষাটা একদম জমে গেল। এরপর প্রতিদিন আমি এখানে এসে গরম গরম খিচুড়ি খেয়ে যাব। আসবে গো আসবে, সমস্ত গ্রামবাসীরা আমাদের দোকানে আসবে। আমরা অনেক অনেক খিচুড়ি রান্না করব। তোমরা যে কেন আগে এই খিচুড়ির দোকানটা দাওনি কে জানে। তাহলে আরো আগে থেকেই মজার খিচুড়ি খেতে পারতাম। এই গ্রামে শুধু শুধু এই দুই বইয়ের খিচুড়ি নাম হয়নি, বুঝলে তো? দেখতে হবে না কার বাড়ির বউ, আমার বাড়ির বউ। আমি ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিয়ে তারপর এনেছি। হয়েছে হয়েছে, আর নিজের গুণগান করতে হবে না। এবার একটু গুণগান দুই বইয়ের নামে অন্তত করো। আমার দুই বউয়ের নামে গুণগান করা শুরু করলে
এই দিন পেরিয়ে যাবে তবুও গুণগান শেষ হবে না, তা তো তোরা গ্রামবাসীরা সবাই জানিস। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই তো তোমার দুই বইয়ের নামে কেউ যদি খারাপ কথা বলে তাও আমাদের বিশ্বাস করতে মন চায় না, কারণ আমরা জানি তোমার দুই বউ হীরার মতো বউ। হ্যাঁ, দেখলি তো ইন্দ্রা, সব শেষে ভালোদের জয় হবেই হবে। তুই তো শুধু শুধু ভেঙে পড়ছিলি। আমি তো বললাম সব কিছু ঠিক হয়ে যাবে, তোকে কোনোদিন এই বাড়ি ছেড়ে আমি যেতে দেব না। সব কিছুই তোমাদের কারণে হয়েছে বৌদি, আমিও চাই না তোমাদেরকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যেতে। তোমরাই তো আমার সব, তোমরাই তো আমার আপন লোক। আমি তোমাকে ছাড়া কোনোদিন বেঁচে থাকতে পারবো না। না রে পাগলি, আমাদেরকে ছেড়ে তোকে বেঁচে থাকতে হবে না। আজ থেকে তুই, মা, দাদা, বোন সবাইকে পেয়েছিস। এবার সম্পূর্ণ ভরা সংসার হলো তোর একটা। ঠিক বলেছ, বাকি জীবনটা এই বর্ষার সাথে গরম গরম খিচুড়ি নিয়ে কাটিয়ে দিতে চাই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে দুই বউ কিসের দোকান খুলতে চেয়েছিল?